গত ১.৫ বছর ধরে ইসরায়েলের হামলায় গাজায় প্রায় ৫১,০০০ মানুষের মৃত্যু হয়েছে। অথচ এখনও এই যুদ্ধে বিরতির কোনো চিহ্ন নেই। প্রশ্ন হচ্ছে, আর কত রক্তপাত হলে, কত মানুষ মরলে এই যুদ্ধ থামবে? আদৌ কি থামবে? কেন আরব বিশ্ব এর বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না? তারা কেন একজোট হচ্ছে না? দেখুন, আপনি যে কোনো বয়সের হন না কেন, আপনার জীবৎকালে মিডল ইস্টে কোনো না কোনো যুদ্ধের শুরু হয়েছে। আরব ইসরায়েল যুদ্ধ, ইরান ইরাক যুদ্ধ, ইরাক কুয়েত যুদ্ধ, ইয়েমেন এবং লেবাননের যুদ্ধ। দেখে মনে হয় যেন এই পুরো এলাকাটা একটা কখনো শেষ না হওয়া যুদ্ধে জড়িয়ে পড়েছে। কিন্তু কেন? এই প্রত্যেকটা দেশের ইতিহাস প্রায় এক, এদের ধর্ম এক, এখানের কালচারও প্রায় এক, কিন্তু তারপরেও এখানে প্রতিটা দেশের মধ্যে কোনো না কোনো ডিসপিউট রয়েছে। আর বছরের পর বছর ধরে তার ফায়দা তুলছে কিছু শক্তিশালী দেশ। আর তাই এই প্রশ্নটা আমাকে সবসময় ভাবায় যে মিডল ইস্টে কেন সবসময় যুদ্ধ চলছে। আর আজ এই বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে, আর আপনারা দেখছেন রোমাঞ্চপিডিয়া। মিডল ইস্টে প্রায় কয়েক হাজার বছর ধরে রাজত্ব করছিল অটোম্যান সাম্রাজ্য। ১৬০০ থেকে ১৭০০ শতাব্দীতে যখন অটোম্যানদের পিক টাইম ছিল, সেই সময় ইউরোপের হাঙ্গেরি থেকে ইয়েমেন পর্যন্ত প্রায় কয়েক হাজার কিলোমিটার জুড়ে অটোম্যানদের সাম্রাজ্য বিস্তৃত ছিল। আর সে সময় অটোম্যান সাম্রাজ্য বিভিন্ন প্রভিন্সে বিভক্ত ছিল। এখানে বহু ধর্মের, বহু জাতির মানুষ বসবাস করতেন। মুসলিম, ইহুদি, খ্রিস্টান, আরব, পার্সি, আরও অনেক। এবার এমন নয় যে তাদের মধ্যে কোনো প্রবলেম ছিল না। মাঝে মাঝেই এই বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মের মানুষেরা নিজেদের আলাদা দেশের দাবি করত। তবে সেই সমস্ত বিদ্রোহগুলোকে এই অটোম্যানরা খুবই কঠোর হাতে দমন করে দিত। কিন্তু সব শুরুরই একটা শেষ হয়। আর তেমনি ১৯০০ সাল আস্তে আস্তে অটোম্যানদের ক্ষমতা কমতে থাকে। এই সময় সারা বিশ্ব জুড়ে রাজত্ব শুরু করে ব্রিটিশরা। ব্রিটিশরা ততদিনে ভারতীয় উপমহাদেশে নিজেদের একটা শক্তিশালী বেস তৈরি করেছিল। আর এবার তারা মিডল ইস্টেও নিজেদের প্রভাব বাড়াতে থাকে। ১৮২০ সালে তারা ইউনাইটেড আরব এমিরেতের সাথে অ্যাগ্রিমেন্ট করে। আর এই অ্যাগ্রিমেন্টে তারা ইউএইকে সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আর এই সূত্রে তারা ইউএইর উপরে কন্ট্রোল করে নেয়। তাদের রাজনীতি থেকে শুরু করে বিদেশ নীতি এবং সামরিক শক্তির উপরেও ব্রিটিশদের কন্ট্রোল চলে আসে। আর ঠিক এইভাবেই ব্রিটিশরা ১৮৩৯ সালে ইয়েমেন, ১৮৬১ সালে বাহরাইন এবং ১৮৮৮ সালে ইজিপ্টের উপরেও তারা কন্ট্রোল করে নেয়। এবার কি হতো, সে সময় যে ব্রিটিশ জাহাজগুলো ছিল, সেগুলোকে ইংল্যান্ড থেকে ভারতে আসতে হলে সম্পূর্ণ আফ্রিকা ঘুরে তবে আসতে হতো। এর ফলে কি হতো, তারা যে লুটপাট করত সেটা ঠিকঠাকভাবে হচ্ছিল না। এই কারণে তারা একটা খাল নির্মাণ করে। ইজিপ্টের ভেতর থেকে তারা রেড সি এবং মেডিটেরিয়ান সিকে কানেক্ট করে দেয় সুয়েজ ক্যানেলের মাধ্যমে। আর এতে তারা খুব সহজেই ইংল্যান্ড থেকে ভারতে আসতে পারছিল। আর ব্রিটিশরাও বুঝতে পারে ভারত সহ মিডল ইস্টে নিজেদের কন্ট্রোল বজায় রাখতে এই সুয়েজ ক্যানাল তাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। আর এবার থেকে তারা ইজিপ্টের উপর আরও বেশি কন্ট্রোল নিতে শুরু করে। কিন্তু ব্রিটিশদের এই যে ইজিপ্টের উপর, ইউএই এবং বাহরাইন, এই যে দেশগুলোর উপরে কন্ট্রোল করা, এটা অটোম্যানরা ভালো চোখে দেখছিল না। তাদের কাছে এটা একটা বিপদের মতো ছিল। কারণ তারাও জানতো যে ব্রিটিশরা এই কয়েকটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। একদিন না একদিন ব্রিটিশরা তাদের সাথেও যুদ্ধে জড়িয়ে পড়বে। এই কারণে ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোম্যানরা ব্রিটিশদের বিরুদ্ধে গিয়ে জার্মানিকে যুদ্ধে সাহায্য করে। এবার ব্রিটিশরা যখন দেখতে পায় যে অটোম্যানরা জার্মানির সাথে যুক্ত হচ্ছে, তখন ব্রিটিশ এবং ফ্রেঞ্চরা নিজেদের মধ্যে একটা সন্ধি করে। তারা ঠিক করে তারা এই বিশ্বযুদ্ধ শেষ হলে, মানে যখন তারা অটোম্যানদের হারিয়ে ফেলবে, তখন এই অটোম্যানদের যে বিশাল সাম্রাজ্য রয়েছে, সেই সাম্রাজ্যটাকে তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। ১৯১৬ সালে ব্রিটিশ এবং ফ্রেঞ্চ ডিপ্লোম্যাট স্যার মার্ক সাইকেস এবং ফ্রান্সোয়াস জর্জ পিকট একটা ম্যাপ তৈরি করেন। মানে যুদ্ধ শেষ হওয়ার আগে এই দুটো দেশ ঠিক করে নিচ্ছিল যে তারা কে কোন এলাকা নেবে। তারা এখানে ঠিক করে ইউএই, কাতার, বাহরাইন, কুয়েত সরাসরি ব্রিটিশদের কলোনি হয়ে যাবে। আর ইরাক এবং জর্ডান স্বাধীন দেশ থাকবে, কিন্তু এটা ব্রিটিশদের কন্ট্রোলে থাকবে। অন্যদিকে তুর্কি এবং লেবানন হয়ে যাবে ফ্রেঞ্চদের কলোনি। আর সিরিয়া এবং ইরাকের উত্তর দিকটা থাকবে ফ্রেঞ্চদের কন্ট্রোলে। এই সময় তারা প্যালেস্তিন, মানে যে জায়গায় বর্তমানে ইসরায়েল আছে, এই জায়গাটাকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে না, কারণ এখানে বেশ কিছু ধর্মীয় স্থান ছিল। তাই ব্রিটিশ এবং ফ্রেঞ্চরা ঠিক করে এখানে কোনো ইন্টারন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেশন থাকবে। কিন্তু যখন তারা এই ম্যাপটাকে তৈরি করছিল, তখন না তো তারা কোনো ধর্মের বিচার করছিল, না জাতির বিচার করছিল। মানে এখানকার সাধারণ মানুষেরা কি চায় তার কোনো গুরুত্ব এই ম্যাপের মধ্যে ছিল না। আর এটাই কারণ যে আজ ১০০ বছর পরেও এই এলাকায় সবসময় যুদ্ধ বিদ্রোহ লেগেই থাকে।
এই এলাকা ভাগাভাগি সহ ব্রিটিশরা এই জায়গায় আরও একটা নোংরা খেলা শুরু করে। তারা আরবদের উস্কানি দেয় যাতে তারা অটোম্যানদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। ব্রিটিশরা প্রতিশ্রুতি দেয় যখন যুদ্ধ শেষ হবে তখন তারা আরবদের আলাদা আলাদা দেশ তৈরি করে দেবে। এরই সাথে ইউরোপে থাকা ইহুদি জাতিকেও ব্রিটিশরা কথা দেয় যে যদি তারা এই যুদ্ধে ব্রিটিশদের হেল্প করে তাহলে তাদেরও একটা নতুন দেশ দেওয়া হবে, আর সেটা হবে প্যালেস্তিনিদের এলাকায়। আর এটাকে বলা হয় ব্যালফোর ডিক্লারেশন। এই তো গেল ব্রিটিশ এবং ফ্রেঞ্চদের ষড়যন্ত্র। এদিকে এই সময়ের মধ্যেই পৃথিবী জুড়ে শুরু হয় তেলের খোঁজ। 1908 সালে ব্রিটিশরা প্রথমবার মিডল ইস্টে ইরানের ভেতরে তেল খুঁজে পায়। এবার যুদ্ধ বলুন বা ইন্ডাস্ট্রি, তেলের গুরুত্ব কিন্তু সব জায়গায় অপরিসীম। যুদ্ধের ট্যাঙ্ক থেকে শুরু করে প্লেন, মেশিনারি বা কলকারখানা সব জায়গায় তেল দরকার। এবার ইরানে তেল খুঁজে পাওয়ার আগে ব্রিটিশরা তেলের জন্য আমেরিকার উপর ডিপেন্ডেন্ট ছিল। এমনকি ওই সময় আমেরিকা ছিল বিশ্বের সবথেকে বড় অয়েল সাপ্লায়ার। কিন্তু ব্রিটিশরা ধীরে ধীরে আমেরিকাকে ভয় পেতে শুরু করেছিল। তারা ভয় পাচ্ছিল যে আমেরিকা হয়তো কোনোদিন হঠাৎ করেই তাদেরকে তেল সাপ্লাই করা বন্ধ করে দেবে। কারণ এই সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উইড্রো উইলসন, আর উইড্রো উইলসন চাইছিলেন যে সমস্ত কলোনি রয়েছে তিনি সেই কলোনিগুলোকে স্বাধীন করে দেবেন। মানে পৃথিবীর বিভিন্ন দেশগুলো যেগুলো ব্রিটিশ, ফ্রেঞ্চ এবং জার্মানির কন্ট্রোলে ছিল সেগুলোকে তিনি মুক্ত করে দেবেন। কিন্তু উল্টো দিকে ব্রিটিশ এবং ফ্রেঞ্চরা ভাবছিল যে তারা কিভাবে তাদের কলোনিকে আরও বাড়াতে পারে, আর এই কারণে ব্রিটিশরা আমেরিকাকে ভরসা করতে পারছিল না। এবার যেহেতু তারা অলরেডি ইরানের মধ্যে তেল খুঁজে পেয়েছিল, তাই আমেরিকার উপর ডিপেন্ডেন্সি কমাতে ব্রিটিশরা ইরানের উপর নিজেদের কন্ট্রোলকে আরও বাড়াতে থাকে। এবার এইসব চলতে চলতে 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়। জয়ী হওয়া দেশগুলো ভার্সাইতে গিয়ে একটা সন্ধি করে, আর এই সময় আরও একবার মিডল ইস্টের ম্যাপ বদলে ফেলা হয়। আর এরই পরের বছর 1920 সালে একটা নতুন চুক্তি হয়, ট্রিটি অফ সেভারেস। এর মাধ্যমে ব্রিটিশ এবং ফ্রেঞ্চরা নিজেদের মধ্যে আবারও অটোম্যান সাম্রাজ্যকে টুকরো টুকরো করে ভাগাভাগি করে নেয়। কিন্তু এতে তুর্কি শাসকরা ক্ষিপ্ত হয়ে যায়। এবার তুর্কিরা ব্রিটিশ এবং ফ্রেঞ্চদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ব্রিটিশ আর ফ্রেঞ্চরা দুজনেই অলরেডি টানা 4 বছর ধরে যুদ্ধ করছিল। এবার আবার তারা তুর্কির সাথে যুদ্ধ করছিল। এতে ধীরে ধীরে ব্রিটিশদের সাপ্লাই কমতে শুরু করে। শেষে ব্রিটিশ, ফ্রেঞ্চ এবং তুর্কিদের মধ্যে 1923 সালে একটা নতুন চুক্তি হয়, আর এই সময় সই হয় ট্রিটি অব লাউসেন। এই সন্ধির মাধ্যমে তুর্কির বর্ডার ঠিক করে দেওয়া হয়। এর সাথে বর্তমানে আমরা মিডল ইস্টে যে ম্যাপ দেখতে পাই এর সাথেও এই ট্রিটি অব লাউসেনের সাদৃশ্য আছে। কিন্তু এবারেও ম্যাপ তৈরির সময় না তো জাতি না ধর্মের কোনো বিচার করা হয়েছিল। ফলে এই এলাকায় প্রবলেম কমার বদলে দিন দিন বাড়তে থাকে। যেমন কুর্দ যে জনজাতি আছে তারা ইরান, তুর্কি, সিরিয়া এবং ইরাক জুড়ে বিস্তৃত ছিল, কিন্তু তাদের এই প্রত্যেকটা দেশের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হয়। আর এই কারণে আজও এই প্রত্যেকটা দেশে কুর্দরা নিজেদের আলাদা দেশের দাবি করে, আর মাঝে মাঝে তারা সশস্ত্র বিদ্রোহ করে। ঠিক এই রকমই ইরাক তৈরির সময় থেকেই এখানে বিবাদ ছিল। অটোম্যানদের রাজত্বে 3টে আলাদা প্রভিন্স মাসুল, বাগদাদ এবং বাসরা একজোট করে ইরাক বানানো হয়েছিল, যেখানে মাসুলে বেশিরভাগ ছিল কুর্দ জনগণ, বাগদাদে ছিল সুন্নি মুসলিম এবং বাসরাতে ছিল শিয়া মুসলিম। এদিকে আবার কুয়েত, যেটা আগে ইরাকের অংশ ছিল, সেটাকে আলাদা করে একটা নতুন দেশ বানানো হয়। আর এই নিয়েই পরবর্তীকালে ইরাক এবং কুয়েতের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, যে বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করেছি। অন্যদিকে লেবাননে সেই সময় 80% মানুষ খ্রিস্টান ধর্মের ছিলেন এবং বাকি 20%-এর মধ্যে ছিলেন শিয়া এবং সুন্নি মুসলিম এবং ইহুদিরা। কিন্তু এই ধর্মগত ভাগ থাকা সত্ত্বেও এই লেবাননকে ফ্রেঞ্চ কন্ট্রোলের আন্ডারে একটা দেশ তৈরি করা হয়। আর আপনারা জানবেন যে আজও কিন্তু লেবাননে গৃহযুদ্ধ চলছে। এমনকি সিরিয়া তৈরির সময়ও এই দেশটার ভেতরে খ্রিস্টান, শিয়া, সুন্নি, কুর্দ, আসারিয়ান, আলবস বিভিন্ন ধর্মের আলাদা আলাদা এলাকা ছিল। এবার তুর্কিকে তো ব্রিটিশ এবং ফ্রেঞ্চরা একটা ম্যাপ তৈরি করে দিয়েছিল, কিন্তু তারপরেও তুর্কির সাথে একটা নতুন বিবাদ শুরু হয়। তুর্কির নিচের দিকে একটা ছোট্ট অংশ ছিল, আর এই এলাকাটার জন্য তারা ফ্রেঞ্চদের উপর চাপ দিচ্ছিল। এই জায়গাটার নাম ছিল আলেকজান্দ্রিয়া। তখন এই এলাকাটা ছিল সিরিয়ার ভেতরে, আর সিরিয়া ছিল ফ্রেঞ্চদের কন্ট্রোলে। এদিকে সেই সময় ফ্রেঞ্চরা ব্যাকফুটে ছিল, অন্যদিকে জার্মানিও ততদিনে বেশ শক্তিশালী হয়ে গেছিল। তাই ফ্রেঞ্চরা ভয় পাচ্ছিল যে তুর্কি যদি জার্মানির সাথে হাত মিলিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নামে তাহলে তাদেরই ক্ষতি হবে। এই কারণে ফ্রান্স এই আলেকজান্দ্রিয়া নামের ছোট্ট জায়গাটাকে সিরিয়ার ম্যাপ থেকে সরিয়ে তুর্কির হাতে তুলে দেয়। আর তুর্কি 1939 সালে এই এলাকায় একটা রেফারেন্ডাম করায়, আর এই আলেকজান্দ্রিয়াকে তারা নিজেদের দেশে অংশ হিসাবে দাবি করে। তারা এই এলাকার নাম বদলে রাখে অ্যান্তাকিয়া। কিন্তু এই যে সিরিয়ার অংশ কেটে তুর্কিকে দিয়ে দেওয়া, এতে কিন্তু সিরিয়া খুশি ছিল না।
ফলত আজও তুর্কি এবং সিরিয়ার মধ্যে বিবাদ দেখা যায়। এবার আপনারা জানবেন যে দুটো বিখ্যাত নদী টাইগ্রিস এবং ইউফ্রেটিস তুর্কি হয়ে সিরিয়া এবং ইরাকের উপর দিয়ে বয়ে গেছে, আর এখানেই পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল। কিন্তু তুর্কি চালাকি করে এই নদীর উপরের দিকে দুটো বাঁধ দিয়েছে। তারা এই নদীর জলকে কন্ট্রোল করে, যেটা নিয়ে এখনও তুর্কি, সিরিয়া এবং ইরাকের মধ্যে লাগাতার সংঘাত চলছে। আশা করি বুঝতে পারছেন যে 100 বছর আগে তৈরি করা সেই বর্ডারের কারণে আজও কেন এই এলাকাগুলোতে সংঘাত চলছে। তবে এখানেই শেষ নয়। 1930 সালে আস্তে আস্তে বিভিন্ন আরব দেশগুলোতে তেলের সন্ধান শুরু হয় এবং সেই দেশগুলোতে বিপুল পরিমাণে তেলের ভাণ্ডার খুঁজে পাওয়া যায়। সৌদি আরব, কুয়েত, ইরাক, সিরিয়া, ইউএই, ইরান, আর দেখা যায় বিশ্বের প্রায় 50% অয়েল এই কয়েকটা দেশের মধ্যেই আছে। কিন্তু এই প্রত্যেকটা দেশের মধ্যেই কোনো না কোনো সংঘাত ছিলই, কোথাও ধর্মীয় তো কোথাও জাতিগত, আবার কোথাও বর্ডার নিয়ে সমস্যা। আর এই ফায়দা লুটতে থাকে পশ্চিমা বিশ্ব। একে একে ব্রিটিশ, আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন তাদের প্রক্সি বানাতে শুরু করে। ইরানের শাসককে ব্রিটিশরা ব্যাক সাপোর্ট দেয়, অন্যদিকে সৌদিকে সাপোর্ট দেয় আমেরিকা, সিরিয়াতে সোভিয়েত ইউনিয়ন। আর এই সব কিছু যখন চলছিল তার মধ্যেই ব্রিটিশরা এমন কিছু করে যে আজও সেই কনফ্লিক্টের কারণে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। ব্রিটিশরা প্যালেস্তিনের মধ্যে একটা ইহুদি রাষ্ট্র তৈরি করে, ইসরায়েল। দেখুন, ইসরায়েল প্যালেস্তিনের বিবাদ নিয়ে আমি এখানে বিস্তারিত আলোচনা করব না। যদি আপনারা একটা ডেডিকেটেড ভিডিও চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ইসরায়েল তৈরির সময়ও ব্রিটিশরা এই এলাকাকে এমনভাবে ভাগ করে যে এখানেও যুদ্ধ অনিবার্য হয়ে যায়। সেই সময় ইহুদিদের জনসংখ্যা ছিল প্যালেস্তিনিদের অর্ধেক, কিন্তু যখন এই এলাকাকে ভাগ করে দেওয়া হয় তখন ইহুদিদেরকে দেওয়া হয় প্রায় 62% এরিয়া। অথচ দ্বিগুণ নাম্বার থাকা সত্ত্বেও প্যালেস্তিনিদের ভাগে পড়ে 38% এলাকা। আর এই ভাগাভাগির পর 1948 সালে যখন ব্রিটিশরা এই এলাকা ছেড়ে চলে যায়, তারপরে ইসরায়েল নিজেদের একটা স্বাধীন দেশ ঘোষণা করে। আর এই সময় আরব দেশগুলো একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তবে এই যুদ্ধে ইসরায়েল জিতে যায়। যুদ্ধের সময় প্রায় 7 লক্ষ প্যালেস্তিনি তাদের এলাকা ছেড়ে লেবাননে চলে যায়। এতে হঠাৎ করে লেবাননের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যায়। এখানে আগে খ্রিস্টান এবং মুসলিম পপুলেশনের মধ্যে যে ব্যালেন্স ছিল সেটা নষ্ট হয়ে যায়। আর ধীরে ধীরে এখানে নানা ধরনের কনফ্লিক্ট শুরু হয়। আর সেই কনফ্লিক্ট থেকে শুরু হয় একটা বড় গৃহযুদ্ধ। 1975 থেকে 1990 সাল পর্যন্ত লেবাননে থাকা মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে একটা দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধ হয়। অন্যদিকে ইসরায়েলে সারা বিশ্ব থেকে ইহুদিরা এসে বসবাস শুরু করে, আর এখানে প্যালেস্তিনিদের সংখ্যা দিন দিন কমতে থাকে। তো এখনো পর্যন্ত যা দেখা গেল, প্রথম বিশ্বযুদ্ধ, তারপর তেলের খোঁজ এবং জাতিগত পার্থক্যের জন্য এখানে বিভিন্ন এলাকার মধ্যে কিভাবে সংঘাত তৈরি হয়েছে। 1954 সালে ইজিপ্ট মানে মিশরে একজন নতুন লিডারের উত্থান হয়, জামাল আব্দুল নাসির। তিনি ইজিপ্টের প্রেসিডেন্ট হয়েছিলেন। নাসির চাইছিলেন যে সমস্ত আরব দেশগুলোকে তিনি একজোট করবেন এবং তারপর তারা সবাই একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। কিন্তু নাসির আবার সৌদি আরব এবং কুয়েতের বিপক্ষে ছিলেন, কারণ এই দুটো দেশ পশ্চিমা মানে আমেরিকা এবং ব্রিটিশদের বন্ধু ছিল। অন্যদিকে আবার পশ্চিমা দেশগুলো ব্যবসা বাণিজ্যের জন্য ইজিপ্টের ভেতরে থাকা সুয়েজ ক্যানালের উপর ডিপেন্ডেন্ট ছিল। তাই নাসির 1956 সালে এই ক্যানাল বন্ধ করে দেন। সাথে সাথে ব্রিটিশ এবং ফ্রান্সরা ইজিপ্টের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। আর এই যুদ্ধে ইসরায়েলও তাদেরকে সাহায্য করে। তবে এই যুদ্ধে শেষ পর্যন্ত ইজিপ্টের জয় হয়। ফলে আরব বিশ্বে জামাল আব্দুল নাসির ভীষণই পপুলার হয়ে যান। আর এই সময় ইজিপ্টের যে ন্যাশনালিস্টিক আইডিওলজি ছিল সেটাও সমস্ত আরবে ভীষণ পপুলার হয়ে যায়। আর এই আইডিয়া থেকেই ইনফ্লুয়েন্সড হয়ে ইয়েমেনের ন্যাশনালিস্টরা ইয়েমেনের সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধেও আরবের প্রত্যেকটা দেশ জড়িয়েছিল, কিন্তু সবাই দূর থেকে প্রক্সি ওয়ার করছিল। সৌদি আরব, কুয়েত, জর্ডান এরা চাইছিল ইজিপ্টের ন্যাশনালিস্টিক আইডিওলজি যেন ইয়েমেন পর্যন্ত ছড়িয়ে না পড়ে। তেমনটা হলে সৌদি আরব, কুয়েত, জর্ডান এদের রাজতন্ত্র বিপদে পড়বে। অন্যদিকে ন্যাশনালিস্টিকদের সাহায্য করছিল ইজিপ্ট। আর এইসবের মধ্যেই 1967 সালে ইসরায়েল এবং আরবীয় দেশগুলোর মধ্যে আরও একটা যুদ্ধ হয়। এই 6 দিন ধরে চলা যুদ্ধে ইসরায়েল ইজিপ্টের সিনাই, গাজা, ওয়েস্ট ব্যাংক, গোলান হাইটস এই সব জায়গাগুলোকে দখল করে নেয়। আর আব্দুল নাসির এই হারকে মেনে নিতে পারেননি। 1970 সালে মাত্র 52 বছর বয়সে তিনি হার্ট অ্যাটাকে মারা যান। 1971 সাল আস্তে আস্তে ব্রিটিশরা বেশ কয়েকটা আরব দেশকে স্বাধীন করে দেয়, ইউএই, কুয়েত, বাহরিন। আর ব্রিটিশরা এই এলাকা থেকে সরে যেতেই এখানে একটা পাওয়ার ভ্যাকিউম তৈরি হয়। আর তখন এখানে এন্ট্রি নেয় আমেরিকা। 1980 সালে ইজিপ্ট ইসরায়েলের সাথে সন্ধি করে, আর তারা নিজেদের সিনাই এলাকা ইসরায়েলের থেকে ফেরত নিয়ে নেয়। এর বদলে ইজিপ্ট ইসরায়েলকে একটা দেশ হিসাবে মান্যতা দেয়। সাথে তারা ইসরায়েলের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে।
কিন্তু ইজিপ্টের প্রেসিডেন্ট আনওয়ার সাদাতের এই পদক্ষেপে ক্ষিপ্ত হয়ে যায় আরব বিশ্বের বহু জনগণ, আর এই কারণেই তাকে হত্যা করা হয়। ওদিকে 1979 সাল আসতে আসতেই ইরানে শুরু হয় ইসলামিক রেভলিউশন। রেজা শাহকে ক্ষমতা থেকে সরিয়ে শুরু হয় ইসলামিক শাসন। এই সময় ইরানের যে সুপ্রিম লিডার ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, তিনি আরবের বিভিন্ন রাজতন্ত্রকে উপড়ে ফেলে সেখানে ইসলামিক শাসন শুরু করার বার্তা দিতে থাকেন। ঠিক এই সময়ের মধ্যেই ইরাকের ক্ষমতা সাদ্দাম হোসেনের হাতে চলে আসে। সাদ্দাম একজন সুন্নি শাসক ছিলেন, আর তিনিও ইরাকে এক প্রকার রাজতন্ত্র চালাচ্ছিলেন। অন্যদিকে আয়াতুল্লাহ শিয়া আইডিওলজিকে ছড়িয়ে দিতে চাইছিলেন, সাথে রাজতন্ত্রকে ধ্বংস করে ইসলামিক শাসন শুরু করতে চান, যেটা সাদ্দাম হোসেনের কাছে একটা বড় থ্রেট ছিল। এছাড়া ইরাক এবং ইরানের বর্ডার নিয়েও বেশ কিছু ডিসপিউট ছিল। 1980 সালে সাদ্দাম হোসেন ইরানের উপর হামলা করে দেয়, আর এই যুদ্ধ টানা 8 বছর ধরে চলে। এই যুদ্ধে সাদ্দাম হোসেনকে সাহায্য করেছিল সৌদি আরব, কুয়েত, ইউএই, আর এরাও চাইছিল এই মিডল ইস্টে ইরানের ইনফ্লুয়েন্স কম করতে, কারণ আপনাদেরকে আগেই বলেছি এই দেশগুলোতেও রাজতন্ত্র চলছিল। এমনকি ব্রিটিশ এবং আমেরিকাও সাদ্দাম হোসেনকে এই যুদ্ধে সাহায্য করে। কিন্তু এই 8 বছর ধরে চলা যুদ্ধে ইরান বা ইরাকের ক্ষতি ছাড়া লাভ কিছুই হয়নি। ইরাক একটা বড়সড় আর্থিক সংকটে পড়ে যায়। এবারে যুদ্ধের সময় কুয়েত যে সাদ্দাম হোসেনকে টাকা দিয়ে সাহায্য করেছিল, তারা সেই টাকা ফেরত চায়, যার পরিমাণ প্রায় $50 to $60 বিলিয়ন। সাদ্দাম প্রথমে কুয়েতের কাছে রিকোয়েস্ট করেন যাতে তারা এই টাকা ফেরত না নেয়, কিন্তু কুয়েত এতে রাজি ছিল না। এবার আপনাদেরকে আগেই বলেছিলাম যে ব্রিটিশরা যখন ইরাক তৈরি করেছিল, তখন তারা ইরাক থেকে একটা অংশ কেটে কুয়েত তৈরি করেছিল। মানে ইরাক এবং কুয়েতের মধ্যে আগে থেকে একটা বর্ডার ডিসপিউট ছিল, আর এই ইস্যুটাকেই সামনে রেখে সাদ্দাম হোসেন কুয়েতের উপর হামলা করে দেয়। কুয়েতকে খুব সহজেই সাদ্দাম নিজের কন্ট্রোলে নিয়ে ফেলে। কিন্তু এই সময় বাকি আরব দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, ভয় পাচ্ছিল যে সাদ্দাম হয়তো তাদের দেশের তেলের উপরে এবার কবজা করবে, আর তখন সৌদি আরব সাহায্য চায় আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের কাছে। 1990 সালে আমেরিকা 32টা দেশের আর্মি সহ ইরাকি সেনাদের উপর হামলা শুরু করে, আর 1 বছরের মধ্যে তারা আবারও ইরাকের হাত থেকে কুয়েতকে স্বাধীন করে। আর এই সময় আমেরিকা এই আরবীয় দেশগুলোতে নিজেদের আর্মি বেস তৈরি করতে শুরু করে, যাতে ভবিষ্যতে তারা এই রিজনের উপরে নিজেদের কন্ট্রোল তৈরি করতে পারে। 2011 সালের দিকে শুরু হয় আরব স্প্রিং, যা তুনিশিয়ার পতন থেকে শুরু হয়। এরপর লিবিয়া, ইজিপ্ট, সিরিয়া, একে একে প্রত্যেকটা আরব দেশে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। এই আরব স্প্রিংয়ের মাধ্যমে সাধারণ মানুষ চাইছিল দুর্নীতি দূর করতে, এবং তারা এই স্বৈরাচারী শাসন থেকে স্বাধীনতা চাইছিল। কিন্তু এই আরব স্প্রিং এই দেশগুলোর মধ্যে আরও বেশি পরিমাণে বিশৃঙ্খলা এবং অশান্তি তৈরি করে। এই সময় লিবিয়া শাসক গাদ্দাফির বিরুদ্ধেও পশ্চিমা বিশ্ব ষড়যন্ত্র শুরু করে, আর হত্যা করা হয় গাদ্দাফিকে। সিরিয়াতেও শুরু হয় গৃহযুদ্ধ। দিন দিন সিরিয়া হয়ে যায় রাশিয়া এবং আমেরিকার যুদ্ধের ময়দান। অন্যদিকে সাদ্দাম হোসেনের মৃত্যুর পরেও ইরাকে আইসিসের প্রভাব বাড়তে থাকে। ইরান তাদের ক্ষমতা বাড়ানোর জন্য ইয়েমেন, লেবানন এবং গাজায় নিজেদের প্রক্সি তৈরি করেছে। ইসরায়েলও প্রতি মুহূর্তে লাগাতার আক্রমণ চালাচ্ছে গাজার উপরে। আর এই সব কিছু মিলিয়েই অল টাইম মিডল ইস্টে যুদ্ধ চলছে। আচ্ছা, আপনার কি মনে হয় মিডল ইস্টের এই যুদ্ধ বন্ধ করার কি কোনো সলিউশন আছে? কমেন্ট করে জানান। কেন সাদ্দাম হোসেন ইরানের উপর হামলা করেছিলেন? কেন তিনি পরবর্তীকালে কুয়েতের উপর হামলা করেন? ইয়েমেনে কেন গৃহযুদ্ধ হচ্ছে? এই সব কিছু নিয়ে আমি অলরেডি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি। আপনারা এই সমস্ত বিষয়ে জানতে চাইলে এই প্লেলিস্টটায় ক্লিক করুন এবং পরপর এই ভিডিওগুলো দেখতে পারবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে।